সাইমুম সিরিজ ৬ রক্তসাগর পেরিয়ে পর্ব ৮। আল্লাবক্স গ্রামের মাঝখানে কমিউনিটি ময়দানে আহমদ মুসার হেলিকপ্টার গিয়ে নামল। গ্রামে এই প্রথম একটি হেলিকপ্টারের অবতরণ। গ্রামের বহু লোক সেখানে জমা হয়েছে। আবদুল্লায়েব এবং ইকরাম ও সেখানে এসছে। সকলের মনেই জিজ্ঞাসা, কে আসছে? ছোট্ট অ্যাটাচি কেস হাতে আহমদ মুসা নামল হেলিকপ্টার থেকে। এখানে কারও সে পরিচিত নয়, শুধু ইকরাম তাকে চিনল। বড় ভাই আবদুল্লায়েবকে বলল, ইনি আহমদ মুসা। শুনেই আবদুল্লায়েব দ্রুত সেদিকে ছুটল। কাছে গিয়ে বলল, মুসা ভাই, আমি আবদুল্লায়েব, ফারহানার বড় ভাই। আহমদ মুসা তাকে জড়িয়ে ধরল, বলল, দেখা এতদিন হয়নি, কিন্তু আপনাকে জানি, বহু শুনেছি আপনার তৎপরতার কথা। ইকরাম কাছে আসতেই আহমদ মুসা তাকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেয়ে বলল, এতদিন পরে মুসা ভাই, জানো তো কেমন অবস্থায় কেটেছে দিন, বলে তিনজন চলতে শুরু করল। ইকরাম আহমদ মুসার হাত থেকে অ্যাটাচি কেস নিজের হাতে নিয়েছে। চলতে চলতে আহমদ মুসা আবদুল্লায়েবকে বলল, আব্বা কেমন আছেন? ভালো নয়, গতকাল থেকে কথাও ভালো করে বলছেন না। এই অবস্থায় হাসপাতালে নেয়াই ভালো হবে, কিন্তু উনি কিছুতেই রাজি হন না। আপনারা রাজি থাকলে আমি কালই হেলিকপ্টারে তাকে তাশখন্দ নিয়ে যেতে চাই। ফারহানাও যদি রাজি হয় আমরা খুশিই হব। কেন ফারহানা রাজি নয়? তার কথা হল, আব্বা যা চান না তা জীবনের শেষকালে তা করা আমাদের উচিত নয়। ঠিক আছে, দেখা যাবে। আহমদ মুসাকে এনে তুলল তারা আগের সেই বৈঠকখানাতেই। তবে এবার বৈঠকখানা কিছু বদলেছে। ফরাসের বদলে চেয়ার টেবিল, সাধারণ খাটিয়ার বদলে সুন্দর খাট। আহমদ মুসা বলল, অনেক পরিবর্তন তো দেখছি আবদুল্লায়েব। হ্যাঁ, এগুলো ফারহানার কাজ। আমরা আব্বাকে বুঝাতে পারিনি, সেই আব্বাকে মতে এনে এসব করেছে। বৈঠকখানায় বসে আহমদ মুসার মনে পড়ল প্রথম দিনের কথাগুলো। মাত্র একদিনই সে এদের মাঝে ছিল, কিন্তু একদিনই এই পরিবারের সাথে যেন সে এক হয়ে গেছে। বৃদ্ধ আব্দুল গফুর তাকে তার হারানো ছেলের মতোই স্নেহ করে। যাবার দিন ইকরম্ভের অশ্রুর কথা তার আজও মনে আছে। আর ফারহানা? চিন্তা করতে আর সাহস হল না আহমদ মুসার। আবদুল্লায়েব এবং ইকরম ভেতরে গিয়েছিল। বৈঠকখানার ভেতরে দরজার ওপাশে পায়ের শব্দ হল। পর মুহূর্তে সালাম দেয়ার শব্দ ভেসে এল ওপাশ থেকে, ফারহানার গলা। আহমদ মুসা সালাম নিয়ে বলল, কেমন আছো ফারহানা? আপনার দোয়ায় ভালো আছি। আয়েশা, রোকাইয়েব ভাদের খবর শুনেছ? জি। ফারহানা একটু থেমেই বলল, আপনাকে যদি মোবারকবাদ দিতে চাই তাহলে কি দোষ হবে? কেন, কি মোবারকবাদ? মনে আছে নিশ্চয়, এই বৈঠকখানাতেই একদিন আমি এই বিপ্লবকে অসম্ভব বলেছিলাম। আল্লাহর কি ইচ্ছা, সেই বিপ্লব সফল করেই আপনি এই বৈঠকখানায় আবার এলেন। এ বিপ্লব তো তোমরা সবাই মিলে করেছ। আমার মোবারকবাদ তোমরা নিলে, তোমাদের মোবারকবাদ আমার নিতে আপত্তি নেই। এ বিনয় আপনার মহত্ব। ফারহানার কণ্ঠ যেন অনেকটা ভারী। আহমদ মুসা কথা পাল্টিয়ে বলল, তুমি নাকি তোমার আব্বাকে হাসপাতালে পাঠাতে রাজি হচ্ছ না? আমি হচ্ছি না নয়, আব্বা রাজি নন। আমি তার পক্ষেই কথা বলেছি। এখন আমি যদি ওকে তাশখন্দ নিয়ে যেতে চাই? একটু চুপ থেকে ফারহানা বলল, আপনার মতের বাইরে আমার কোনো মতও নেই। মনে হল ফারহানার কথাগুলো তার হৃদয়ের কোনো অন্তমস্থল থেকে বেরিয়ে এল। আহমদ মুসার হৃদয়টা কেঁপে উঠল। একজন নারী কখন আরেকজনের উপর এমন করে তার সব মত, সব অধিকারকে সঁপে দেয়? আহমদ মুসা হঠাৎ করে কোনো কথা বলে উঠতে পারল না। একটুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার আব্বার কাছে যেতে চাই, আবদুল্লায়েবকে বলো। আবদুল্লায়েবের সাথে আহমদ মুসা আব্দুল গফুরের ঘরে প্রবেশ করল। আব্দুল গফুর শুয়েছিল, খুব দুর্বল সে। আহমদ মুসা পাশে গিয়ে বসল। আবদুল্লায়েব তার আব্বার মাথার কাছে গিয়ে বসল। আব্বা, আমাদের আহমদ মুসা ভাই এসেছেন। কয়েকবার বলার পর বৃদ্ধ আব্দুল গফুর চোখ খুলে বলল, কি বললি আহমদ মুসা? কোথায় আমার বাবা? আবদুল্লায়েব বৃদ্ধের মাথা একটু উঁচু করে তুলে ধরল। আহমদ মুসার দিকে চোখ পড়তেই বলল, বাবা, তুমি এসেছ? এসো বাবা, বলে দুটি হাত উঁচু করল বৃদ্ধ। আহমদ মুসা তার আরও কাছে এগিয়ে গেল। বৃদ্ধের দুর্বল একটি হাত উঠে এল উপরে। হাত বুলাল সে আহমদ মুসার মাথা, মুখ এবং গায়ে। বুলাতে বুলাতে বলল, গত সন্ধ্যায় রেডিওতে তোমার বক্তৃতা শুনেছি বাবা। কি আনন্দ! আজ আমি যদি যুবক হতাম,
চিৎকার করে ঘুরে বেড়াতাম সারা অঞ্চলটা, বলতাম মুসলমানরা মরে না, মরার জাতি নয় তারা। প্রায় চিৎকার করে উঠেছিল বৃদ্ধের কণ্ঠ। ক্লান্ত হয়ে পড়ল। সে ধুকল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমার আল্লাহ বক্স আজ জীবিত আছে কিনা জানি না, মরে গেলেও আজ তার আত্মা শান্তি পাবে। তোমরা সবাই তার জন্য দোয়া করো। বলতে বলতে বৃদ্ধের চোখ থেকে নেমে এলো 2 ফোঁটা অশ্রু। আবার থামল আব্দুল গফুর। তারপর সে ধীরে ধীরে চোখ তুলল আহমদ মুসার দিকে। তাকিয়ে দেখল অনেকক্ষণ। আহমদ মুসা বৃদ্ধের একটা হাত তুলে নিয়ে বলল, বলবেন কিছু? তুমি অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তা না হলে একটা কথা তোমাকে বলতাম। আমাকে লজ্জা দেবেন না, মানুষ হিসেবে কেউই বড় ছোট নয়। বলুন আপনার কথা। বলব? বলে বৃদ্ধ চোখ বুজল। কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল, চারদিকে তাকাল। দেখল সে আব্দুল্লায়েবকে, ইকরামভকে। সবাইকে ছাপিয়ে তার চোখ গিয়ে পড়ল দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা ফারহানার উপর। বৃদ্ধ ডাকল, মা ফারহানা, তুমি এসো তো মা। দুবার ডাকতেই চাদরে গা মাথা ঢেকে মাথা নিচু করে সলজ্জ পদক্ষেপে পিতার মাথার কাছে এসে দাঁড়াল ফারহানা। বৃদ্ধ ফারহানার একটা হাত হাতে নিয়ে বলল, এই আমার ফাতিমা ফারহানা, আমার আদরের ধন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামের সাথে মিলিয়ে এর নাম রেখেছিলাম। সীমাহীন আদর দিয়ে গড়েছি আমার এই মাকে। এই মায়ের দায়িত্ব নেবার কথা কি আমি তোমাকে বলতে পারি বাবা? আহমদ মুসা মাথা নিচু করে বসেছিল। বৃদ্ধের এই কথার জবাব কোনো কথা হঠাৎ তার মুখে জোগাল না। নীরবতার মধ্যে দিয়ে তিল তিল করে বয়ে চলল সময়। সবাই মাথা নিচু। ফারহানার দুগণ্ড বয়ে নেমেছে অশ্রুর ঢল। ধীরে ধীরে মুখ খুলল আহমদ মুসা। মাথা নিচু করেই জবাব দিল, নেব আমি আপনার ফারহানাকে, কিন্তু আব্বা, আমি যাযাবর, আমার কোনো ঠিকানা নেই। আপনার আদরের ধন কি সুখী হবে আমার কাছে? শেষের কথাগুলো আহমদ মুসার ভারী হয়ে ভেঙে পড়ল। আলহামদুলিল্লাহ বলে বৃদ্ধ উঠে বসতে চেষ্টা করল। আব্দুল্লায়েব তাকে ধরে বসিয়ে দিল। বৃদ্ধ দুটি হাত উপরে তুলে বলল, হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মতোই এদের জীবনকে তুমি সুখী করো, শান্তিময় করো, সুন্দর করো। আহমদ মুসা, ফাতিমা ফারহানা, আব্দুল্লায়েব, ইকরমভ এবং আড়াল থেকে আব্দুল্লায়েবের স্ত্রী এবং আব্দুল্লায়েবের মা সবাই বৃদ্ধের সাথে হাত তুলেছিল। মুনাজাত শেষে উঠতে উঠতে আহমদ মুসা বলল, আব্বা, আমি তাশখন্দকে জানিয়ে দিচ্ছি কালকেই কুতাইবার আসবে, বিয়ের ব্যবস্থাটা ওরাই করবে বলে আহমদ মুসা বেরিয়ে এলো ঘর থেকে। তার সাথে চলে এলো আব্দুল্লায়েব এবং ইকরমভ। তারা বেরিয়ে গেলে আব্দুল্লায়েবের স্ত্রী এসে অশ্রুরুদ্ধ ফারহানাকে ধরে নিয়ে গেল। যেতে যেতে বলল, পরম পাওয়ার কান্না বুঝি তাহলে এতই হয়? জেনারেল বরিস আশ্রয় নিয়েছিল আল্লাবক্স গ্রামের উত্তরে পামির সড়কের ধার দিয়ে যে পাহাড়, সেই পাহাড়ে। সেদিন সন্ধ্যায় আল্লাবক্স গ্রামে যখন আহমদ মুসার হেলিকপ্টারটি নামে, তখন জেনারেল বরিসের একজন লোক নেমে এসেছিল এই গ্রামে। এখানে কারা থাকে তার খোঁজ নেবার জন্য। গ্রামের লোকদের মুখে সে জানতে পারে আহমদ মুসা এসেছে আব্দুল গাফুরের বাড়িতে। সে ফিরে গিয়ে জেনারেল বরিসকে এ খবর জানায়। এ খবর শুনে 7 রাজার ধনমানিক পাওয়ার মতোই তার চোখ দুটি আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। কি করতে হবে সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে। সন্ধ্যার পরপরই পাহাড়ি গ্রামগুলো ঘুমিয়ে পড়ে। রাত 9টার মধ্যেই আল্লাবক্স গ্রামের সব বাতি নিবে গেল। রাত 11টার দিকে ডজনখানিক সাথী নিয়ে জেনারেল বরিস নেমে এলো আল্লাবক্স গ্রামে। বিড়ালের মতো নিঃশব্দে হামাগুড়ি দিয়ে ওরা পৌঁছল আব্দুল গফুরের বাড়িতে। আব্দুল গফুরের বৈঠকখানার দরজায় গিয়ে যখন ওরা পৌঁছল, তখন রাত 11:15। দরজা ভালো করে পরীক্ষা করল জেনারেল বরিস। ইস্পাতের কবজা দিয়ে চৌকাঠের সাথে দরজা লাগানো। হাসল জেনারেল বরিস। তারপর ব্যাগ খুলে একটা লম্বা তার এবং একটা ছোট হাই পাওয়ার ক্লোরোফর্ম সিলিন্ডার বের করল। তারটা সে সংযোগ করল ক্লোরোফর্ম সিলিন্ডারের সাথে।
এরপর ছিদ্রওয়ালা তারটা দরজার নিচে ফাঁক দিয়ে ঢুকিয়ে দিল ঘরের ভিতর। ঘরের মাঝ বরাবর তারটা পৌঁছেছে এমনটা যখন মনে হল, তখন সিলিন্ডারের সুইচটা অন করে দিল। গ্যাস তারের মধ্য দিয়ে ঘরে প্রবেশ করতে লাগল। 5 মিনিটে খালি হয়ে গেল সিলিন্ডার। তারপর আরও 5 মিনিট অপেক্ষা করল জেনারেল বরিস। বাড়তি 5 মিনিট পেরিয়ে গেলে জেনারেল বরিস ব্যাগ থেকে লেজার বিম সিলিন্ডার বের করল। লেজার বিম দিয়ে দরজার সবগুলো কবজা কয়েক মিনিটে ধোঁয়া করে দিল। তারপর 3-4 জনে ধরে দরজাটা সরিয়ে নিল। জেনারেল বরিসরা সবাই গ্যাস মাস্ক পরা। তারা ঘরে ঢুকে পেন্সিল টর্চ জ্বালিয়ে দেখল ঘরের এক পাশে আহমদ মুসা, আরেক পাশে ইকরাম। তাদের নেড়েচেড়ে দেখল তাদের কারোরই জ্ঞান নেই। জেনারেল বরিসের নির্দেশে 3 জন এগিয়ে এসে অজ্ঞান আহমদ মুসাকে কাঁধে তুলে নিল। তারপর সবাই ঘর থেকে বেরিয়ে বাইরের অন্ধকারে মিশে গেল। খুব ভোরে ঘুম থেকে উঠেছিল আবদুল্লায়েব। নদীর ঘাটের কাজ সেরে বাড়ির ভিতর ঢুকতে গিয়ে দক্ষিণে বৈঠকখানার দরজার দিকে তাকাতেই তার চোখ ছানা বড়া হয়ে উঠল। বৈঠকখানার দরজা গোটাটাই দরজার একপাশে বারান্দায় কাত হয়ে পড়ে আছে। কি ভুতুড়ে কাণ্ড! আবদুল্লায়েব দৌড়ে গেল বৈঠকখানায়। খোলা দরজা দিয়ে ভোরের আলো ঘরে ঢুকেছে। সবকিছুই পরিষ্কার চোখে পড়ছে। আহমদ মুসার বিছানার দিকে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল তার থরথর করে। আহমদ মুসার বিছানা খালি নেই, সে অন্য বিছানায় শুয়ে আছে ইকরম্ভ। তাকে ধাক্কা দিল, কোনি সাড়া দিল না ইকরম্ভ। তার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল। জ্ঞান হারিয়েছে ইকরম্ভ? আরেক দফা চমকে উঠার পালা আবদুল্লায়েবের। হঠাৎ আবদুল্লায়েবের মনে হল তার মাথা ঝিমঝিম করছে। এতক্ষণে অনুভব করল কি একটা অপরিচিত গন্ধ চারদিকে। গ্যাস কি? আতকে উঠে ঘর থেকে বেরিয়ে এল আবদুল্লায়েব। বাড়ির ভেতরের আঙিনায় গিয়ে আবদুল্লায়েব চিৎকার করে উঠল, সর্বনাশ হয়ে গেছে। সেই চিৎকার শুনে হন্তদন্ত হয়ে বেরিয়ে এল আবদুল্লায়েবের মা, আবদুল্লায়েবের স্ত্রী এবং ফারহানা। ফারহানাকে দেখেই আবদুল্লায়েব ডুকরে কেঁদে উঠল। সর্বনাশ হয়ে গেছে ফারহানা, বৈঠকখানার দরজা ভাঙা, আহমদ মুসা নেই। আবদুল্লায়েবের কথা শেষ হবার সাথে সাথে আল্লাহ বলে এক বুক ফাটা চিৎকার করে উঠল ফারহানা। জ্ঞানহীনা তার দেহটা ঢলে পড়ল মাটির উপর। আবদুল্লায়েবের স্ত্রী, আবদুল্লায়েবের মা ছুটে গেল বৈঠকখানায়। ভাঙা দরজা, শূন্য ঘর। অজ্ঞান ইকরম্ভকে দেখে তারাও কেঁদে উঠল চিৎকার করে। মধ্য এশিয়া মুসলিম সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট কুতাবার হেলিকপ্টার বহর যখন আল্লাবকুশ গ্রামে পৌঁছল, তখন সূর্য সবে উঠেছে। হেলিকপ্টার থেকে নামল কর্নেল কুতাইবা, হাসান তারিক এবং তাদের সাথে বোরখা পরা 2 মহিলা, শিরিন শবনম এবং আয়েশা আলিয়েভা। হেলিকপ্টার থেকে নেমে বিস্মিত হল কুতাইবা। আহমদ মুসা নেই, এমনকি আবদুল্লায়েবও নেই। এমনটা তো হবার কথা নয়। হেলিকপ্টার থেকে নেমে তার একটু এগুতেই কুতাইবার পরিচিত ইমাম মোল্লা নুরুদ্দিন তাদের দিকে এগিয়ে এল। তার মুখ শুকনো, চেহারা বিধ্বস্ত। বিস্তৃত কুতাইবা প্রশ্ন করল, কি খবর নুরুদ্দিন? নুরুদ্দিন কেঁদে ফেলল। একটু সামলে নিয়ে সে বলল, আব্দুল গফুরের বৈঠকখানার দরজা ভাঙা, আহমদ মুসা নেই। কি বলছো নুরুদ্দিন? বলে চিৎকার করে উঠল কুতাইবা। তারপর তারা দৌড় দিল আব্দুল গফুরের বাড়ির দিকে। তাদের পেছনে আয়েশা আলিয়েভা এবং শবনম। বৈঠকখানার খুঁটিতে ঠেস দিয়ে কাঁদছিল আবদুল্লায়েব। কুতাইবা এবং হাসান তারিক সেখানে পৌঁছতেই সে উঠে দাঁড়াল। তাদের নিয়ে প্রবেশ করল বৈঠকখানায়। ঘরে ঢুকে পাগলের মতো হয়ে গেল কুতাইবা এবং হাসান তারিক। হাসান তারিক সেই গ্যাস সিলিন্ডার, সেই তার এবং চৌকাঠের কবজাগুলো পরীক্ষা করে গালে হাত দিয়ে বসে পড়ল মাটিতে। 2 চোখ দিয়ে ঝরঝর করে নেমে এল অশ্রু। কুতাইবা আহমদ মুসার বিছানায় মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগল। দরজায় দাঁড়িয়ে আয়েশা আলিয়েভা এবং শবনম। 2 হাতে মুখ ঢেকে তারা কাঁদছে। আবদুল্লায়েবের মা এসে আয়েশা আলিয়েভাকে বলল, এসো তোমরা ফারহানার কাছে, ওর জ্ঞান এখনো ফেরেনি। কোথায় ফারহানা? বলে ছুটল তারা বাড়ির ভিতর। ফারহানার জ্ঞান তখন ফিরে এসেছে। ইকরম্ভেরও জ্ঞান তখন ফেরানো হয়েছে। সবার অশ্রু শুকিয়ে গেছে। বৈঠকখানার ভেতরের দরজায় ফাতিমাকে ঘিরে দাঁড়িয়েছিল শিরিন, শবনম, আয়েশা আলিয়েভা, ফাতিমা ফারহানার মা ও ভাবি। বৈঠকখানার ভেতরে আবদুল্লায়েব, কুতাইবা, হাসান তারিক এবং ইকরম্ভ।
বৈঠকখানার বাইরের বারান্দা ও উঠানে সাইমুম কর্মীরা। গভীর ভাবনায় নিমজ্জিত হাসান তারিক। কি অঙ্ক কষছে যেন সে। অবশেষে নীরবতা ভেঙে কথা বলল সে। বলল, আমার অনুমান যদি মিথ্যা না হয় তাহলে আমি বলতে পারি মুসা ভাইকে জেনারেল বোরিস অথবা তার লোকেরা কিডন্যাপ করেছে। আমরা জানি বিপ্লবের পর সে পামির সড়ক ধরেই পালিয়ে এসেছে। সে পাহাড়ে কোথাও আশ্রয় নিয়েছিল। আল্লাবক্স গ্রামে আসার কথা কোনোভাবে জানতে পারে সে এর সুযোগ গ্রহণ করেছে। এখন প্রশ্ন হল, আহমদ মুসাকে কিডন্যাপ করে সে কোথায় নিয়ে যাবে? নিশ্চয় এদেশে সে থাকবে না, রাশিয়াতেও যাবে না, আফগানিস্তানও যেতে পারবে না। বাকি থাকে চীন। আমার মতে চীনেই সে যেতে পারে, সেখানকার ফ্রদের সাহায্য নেবার জন্যে। থামল হাসান তারিক, তারপর উঠে দাঁড়াল, বলল, আমি এই মুহূর্তেই জেনারেল বোরিসের অনুসরণ করতে চাই। পামিরের পথে প্রান্তরে কিংবা তিয়েনশানের ওপারে সিংকিয়াংয়ে অথবা যেখানেই হোক তাকে খুঁজে বের করব। তার হাত থেকে ছিনিয়ে আনব আহমদ মুসাকে, ইনশাল্লাহ। আবদুল্লাহ এসে তার পাশে দাঁড়িয়ে বলল, আমি আপনার পাশে থাকব। আমি এ অঞ্চল এবং চীনের বহু কিছুই চিনি। অশ্রু ঝরছিল কুতাইবার চোখ দিয়ে। সে বলল, আমিও আহমদ মুসার ভাই, আমিও কি এ অভিযানে সামিল হতে পারি না? হাসান তারিক বলল, না আহমদ মুসা, যে পবিত্র ও গুরুদায়িত্ব তোমাকে দিয়েছেন সেটা পালন করা তোমার প্রথম কর্তব্য। একটু থেমে হাসান তারিক বলল, কুতাইবা, তোমার এখনই যে দায়িত্ব সেটা হল আমাদের এ ভূখণ্ডের অধীন সমস্ত বন, জঙ্গল এবং পাহাড় চষে ফেলা, যাতে নিশ্চিত হওয়া যায় জেনারেল বোরিস এদেশে নেই। বেলা তখন ৮টা। হাসান তারিক এবং আবদুল্লাহ প্রস্তুত হল যাত্রার জন্য। ফাতিমা ফারহানা, আয়েশা আলিয়েভা ও শবনম দাঁড়িয়েছিল। ওদের সামনে দাঁড়িয়ে হাসান তারিক বলল, আয়েশা, ফাতিমা, ফারহানাকে নিয়ে তুমি তাশখন্দে দাদির কাছে থাকবে। ফারহানার আব্বাকে আজই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এদের পরিবারের সবাইকে আজই তাশখন্দে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েরা সবাই কাঁদছিল। হাসান তারিক বলল, সবাই তোমরা সাইমুমের কর্মী, কাদা তোমাদের শোভা পায় না। যে বিপদ এসেছে আল্লাহ তা থেকে আমাদের উদ্ধার করবেন, তোমরা দোয়া করো। বলে হাসান তারিক ও আবদুল্লাইব বেরিয়ে এলো আব্দুল গফুরের বাড়ি থেকে। কিছুটা পথ তারা যাবে গাড়িতে। তারপর ইয়াকে চড়ে দুর্গম পামির পাড়ি দিয়ে তাদের পৌঁছতে হবে তিয়েনশানের ওপারে। ফাতিমা ফারহানা, আয়েশা আলিয়েভা এবং শিরিন শবনম দরজায় দাঁড়িয়েছিল। হাসান তারিক এবং আবদুল্লায়েব চোখের আড়ালে হারিয়ে যেতেই তিনজনের হাতই উপরে উঠল। আরজ করল তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, হে আল্লাহ, এ অভিযান সফরের অভিভাবক একমাত্র তুমি তাদের সফল করো। আহমদ মুসাসহ তাদের সবাইকে